নমস্কার, আমি নীলাঞ্জন ভাস্কর। আমাদের সাহিত্য বিষয়ক আলোচনার চ্যানেল বাঙালির সাহিত্য চর্চাতে আপনাদের স্বাগত জানাই। বাংলা সাহিত্যের আলোচনা, বিশ্লেষণ কিংবা বিষয়বস্তু অথবা বাংলার হারিয়ে যাওয়া শিল্প সংস্কৃতির বিষয়ে আলোচনাকে আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এই আপনাদের প্রশ্ন কিংবা মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে। এই চ্যানেলের প্রথম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ। আমাদের প্রথম পর্বের আলোচনার বিষয়বস্তু হল আশাপূর্ণা দেবী রচিত গল্প জ্ঞানচক্র। আজকের পর্বে আমরা গল্পের লেখক পরিচিতি ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। পরবর্তীতে প্রয়োজনে আমরা পূর্ণাঙ্গ পাঠ্যাংশের আলোচনাও নিয়ে আসবো আপনাদের সামনে। আমাদের আজকের এই পর্ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের এবং তারই সাথে সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও সমানভাবে সাহায্য করবে। শুরু করছি আমাদের আজকের আলোচনা আশাপূর্ণা দেবী রচিত গল্প জ্ঞানচক্র। গল্পের আলোচনা শুরু করার আগে আমরা লেখক পরিচিতি নিয়ে খানিকটা আলোচনা করব। আমাদের আলোচ্য গল্পের লেখিকা আজ থেকে প্রায় 150 থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করেন, অর্থাৎ 1909 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। সেই সময়কার সমাজ ব্যবস্থা এখনকার মতো ছিল না। মেয়েরা এখনকার মতো প্রথাগত বিদ্যার্জনের সুযোগ পেতেন না, নিজেদের তাগিদেই তাদেরকে বিদ্যার্জন করত। তৎকালীন সমাজে ছেলেদের সঙ্গে মেয়েদের এই তফাৎ ছিল চোখে পড়ার। তখনকার দিনে লেখক বলতে শুধু পুরুষ লেখকদেরই বোঝাতো। মহিলারা নিজস্ব কোনো লেখা লিখতে পারতেন না, যদি লেখেন তবে লিখতে হতো কোনো ছদ্মনাম। হয়তোবা কোনো পুরুষ লেখক তাদের হয়ে লেখাটা লিখে দিতেন, কিন্তু এতে স্বাভাবিকভাবেই মহিলা লেখকরা ক্ষুণ্ণ মনে হতেন দুটি কারণের জন্য, মূলত অস্তিত্ব ও পরিচিতি। তখন থেকেই এই প্রথা ভাঙার সংকল্প নিয়েছিলেন প্রথম যুগের মহিলা সাহিত্যিকেরা। পরবর্তী যুগের মহিলা কবিদের মধ্যে একজন উল্লেখযোগ্য হলেন আমাদের আলোচ্য গল্পের লেখিকা আশাপূর্ণা দেবী। তিনিও ছোট থেকে লেখক হবার স্বপ্ন দেখতেন। তিনি তার জীবদ্দশায় প্রচুর বই লিখেছেন, ছোটদের জন্য প্রচুর গল্প লিখেছেন এবং তার 63টি বই গ্রন্থ সেগুলি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং তার ছোটদের জন্য রচিত কুমকুম গল্প সংকলন থেকে আমাদের আজকের গল্প জ্ঞানচক্ষু এটি নেওয়া হয়েছে। এবারে আমরা আলোচনা করব জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু। জ্ঞানচক্ষু গল্পটি তপন নামের এক ছোট্ট ছেলে। এই তপন চায় সে বড় বইতে যেমন গল্প পড়ে, একদিন সেই হবে এমন একটি গল্পের লেখক, একদিন সে সাহিত্যিক হবে। কিন্তু সাহিত্যিকরা যে রক্ত মাংসেরই মানুষ তা জানা ছিল না তখন। একবার তপন যখন ছুটিতে ছোট মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়ি গিয়েছিল, সেখানে গিয়ে সে জানতে পারে তার নতুন ছোট মেশো বই রেখে তিনি একজন লেখক। তখন তপনের আশ্চর্য রকম লাগে বিষয়টা, কারণ সে তখনও বুঝতেই পারেনি যে লেখকরা বা সাহিত্যিকরা তাদের বাবা বা মামা বা কাকাদের মতোই মানুষ। তারাও তাদের মতোই খান, চান করেন, ঘুমোতে যান ইত্যাদি। এই সমস্ত কিছু জানতে পেরে তপন সেদিন ভাবল সেও একটা গল্প লিখে সবাইকে চমক লাগিয়ে দিতে হবে। এই ভেবে সেদিন সে দুপুরে তেতলার সিঁড়িতে বসে লিখে ফেলল তার প্রথম দিন স্কুলে যাবার অভিজ্ঞতা নিয়ে। এই গল্পটি যখন তপনের ছোট মাসি ছোট মেশোকে দেখান, তখন ছোট মেশো নতুন শ্বশুরবাড়ির খুদের মন রাখার জন্যই হয়তো তপনের লেখা গল্পের প্রশংসা করে বলেছিলেন যে এটার একটু পরিমার্জনা করলেই এটি পত্রিকায় ছাপার উপযুক্ত হয়ে যাবে।
এবং ছোট মাসির অনুরোধ তিনি ফেলতে পারলেন না। ছোট মেশো তপনের সেই লেখাটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশ করার জন্য রাজি হয়ে গেলেন এবং এই কথা শুনে তপনের মন আনন্দে নেচে উঠল। বাড়ির লোকজনও কেউ খানিক ঠাট্টার ছলে, কেউ বা প্রশংসার ছলে তপনকে উৎসাহিত, কেউ বা অভিনন্দন জানাতে লাগল। এরই মধ্যে তপন একদিন লিখে ফেলল আরও একখান গল্প এবং সে সেই গল্পের দিকে তাকিয়ে দেখল তার চেহারা বহু গল্পের মতো। তপন সেদিন অবাক হয়ে গিয়েছিল। সে খানিকক্ষণ বসেছিল তপন সেদিন। সে এই গল্প লেখার পর নিজেকে সাহিত্যিক মনে করছিল। সে নিজেকে সাহিত্যিক তপন কুমার রায় হিসেবে চিন্তা করছিল। এই সমস্ত ভাবতে ভাবতে একদিন তপন ভাবতে থাকলো তার প্রথম লেখা গল্পটির কথা। হঠাৎ করেই তার ছোট মাসি আর ছোট মেশোর আগমনে তার সেই আশাও পূর্ণ হয়ে গেল। তপন সেদিন তার ছোট মেশোর হাতে সন্ধ্যা তারা পত্রিকাকে দেখেই তপনের মন আনন্দে আত্মহারা হয়ে গেল। সেই পত্রিকায় তপনের লেখা ছেপেছে এটা জানার পর বাড়িতে হইচই পড়ে গেল। বাড়ির প্রত্যেকে সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখাটি একবার করে পড়ে পড়ে দেখছিলেন এবং তারা সবাই বাহবা দিচ্ছিলেন তপনকে। তারপর তারা বাহবা দিলেন তার ছোট মেশোকে। তারা বলতে লাগলেন তপনের ছোট মেশো যদি না থাকতেন তবে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক সেই লেখাটির উপর কড়িও ছুঁয়ে দেখতেন না। তপন যখন হাতে লেখাটি পেল, লেখাটি পেয়ে দেখলো যে সমস্ত লেখাটি তার কাছে আনপোড়া, তার কাছে নতুন। এই লেখাটি সে কখনো লেখেইনি, এই লেখাটি তার নয়। অর্থাৎ তার ছোট মেশো পুরো লেখাটিকেই সম্পূর্ণভাবে পরিমার্জনা করেছেন, যা তপনের ভীষণ আঘাত লাগলো। তপন চায়নি অন্য কারো আড়ালে প্রসিদ্ধি লাভ করতে অথবা নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলতে। তপনের সেদিন মনে হয়েছিল যে সে যদি কোনোদিন সত্যিকারের লেখা ছাপে তবে সে নিজে লিখে নিজে হাতে গিয়ে সেটা প্রকাশকের কাছে দিয়ে আসবে। সে লেখা ছাপুক কিংবা নাই ছাপুক তাতে তপনের কিছু যায় আসবে না, অন্তত তার হৃদয়ের সেই প্রশান্তি থাকবে। এভাবেই এই গল্পে তপনের জ্ঞান চক্ষু উন্মিলিত হলো, তপনের বোধ জাগ্রত হলো। লেখিকা এই জ্ঞান চক্ষু বা এই বোধের কথাই হয়তোবা তার গল্পের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। তাই গল্পটির নামকরণও যথাযথ এবং সার্থক আমরা বলতে পারি। আজকের পর্ব এটুকুই। আমরা পরের দিন নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।